বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় উদ্ভিদ বিজ্ঞান, প্রোগ্রাম অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 243007, লেকচার নাম্বার 3। লেকচারের শিরোনাম ভৌগোলিক বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা। এই শিরোনামে এর আগের লেকচারটিও দিয়েছি, বাকি অংশটুকু এখানে দেওয়ার চেষ্টা করছি। আমি রাশিদা বেগম, অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা পড়ব ল্যান্ড ব্রিজ বা স্থল সেতু নিয়ে। প্রথমেই তোমাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। এখানে দেখো, এটা একটি মহাদেশ, এটা একটি মহাদেশ। এই দুটি মহাদেশের মধ্যে একটি স্থল সেতু দেখা যাচ্ছে, যেটাকে বলা হয় গন্ডোয়ানা ল্যান্ড ব্রিজ। এখানেও একটি স্থল সেতু দেখানো হচ্ছে। এখানে দেখো, এই ছবিতে সাইবেরিয়া এবং উত্তর আমেরিকা, এই দুটি স্থানের ভেতর দিয়ে একটি স্থল সেতু দেখা যাচ্ছে। এটিও একটি স্থল সেতু দেখানো হয়েছে, বেনজিয়া। এবার আসি, স্থল সেতু কি বা ল্যান্ড ব্রিজ কি? প্রথমে বাংলায় বলি, ভূত্বকের পর্বত, মালভূমি ও সমভূমির নিম্ন স্তরের ভূত্বকের একই সমতা তলে অবস্থানকে স্থল সেতু বা ল্যান্ড ব্রিজ বলে। এবার আসো, সমতা তল কি? ডাল্টনের সমস্থিতি তত্ত্বে, আইসোস্টেসি থিওরি, ভূত্বকে এমন একটি স্তর আছে যার উপরে পার্বত্যভূমি, সমভূমি ও মালভূমি এমনকি সমুদ্র তলও ভারসাম্যতা রক্ষা করে অবস্থান করে। এইরূপ ভারসাম্য রক্ষাকারী তল ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 মাইল নিচে। এই তলকে সমতা তল বা লেভেল অফ কম্পেনসেশন বলে। অর্থাৎ ভূপৃষ্ঠের অনেক নিচে, প্রায় 10 মাইল নিচে এমন একটি অবস্থান আছে বা এমন একটি স্তর আছে, যে স্তরটি পার্বত্যভূমি, সমভূমি, মালভূমি যেটাই হোক না কেন বা সমুদ্র হোক, তার সবগুলির মধ্যে একটি সমতা মেনটেন করে বা একটি সমতা রক্ষা করে চলে।
অর্থাৎ একই রকম। সেই সমতা তলকে বা সেই সমতা তলে অবস্থিত স্থানকেই ল্যান্ড ব্রিজ বা স্থল সেতু বলা হয়। এবার আসো ইংরেজিতে ডেফিনেশনটা কিরকম। An actual or hypothetical strip of land through submergence that connects adjacent continental landmasses and serves as a route of dispersal for plants and animals. A prehistoric land bridge between Asia and North America. এখানে একটি কথা বলা হয়েছে, a route of dispersal for plants and animals, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী এই রুট দিয়ে একে অপরের স্থানে যেতে পারে বা একটা মিলন হয় বা একটা মিশ্রণ হতে পারে। এটি একটি স্থল সেতুর ছবি। দেখো কেমন স্থল সেতুটি। স্থল সেতু সম্পর্কে আমাদের আর তেমন বেশি কিছু বলার নেই। এবার আসো আমরা পরবর্তী বিষয়টি বায়োজিওগ্রাফি, এটি নিয়ে কথা বলছি। বায়োজিওগ্রাফি, বায়ো অর্থ জীব, জিওগ্রাফি অর্থ ভূগোল। তাহলে জীব পৃথিবীর কোথায় কি অবস্থায়, কোন জীব কোথায় থাকে ইত্যাদি বিষয়গুলি জানতে হলে আমাদের বায়োজিওগ্রাফিটা পড়তে হবে বা এই সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হবে। বায়োজিওগ্রাফি বা জীবভূগোল কাকে বলে? বইয়ের ভাষায় বললে বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন এলাকার জীবকুলের বিস্তৃতি, প্রাচুর্য, স্বভাব, বাসস্থান, গঠন, জৈবিক কাজ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তাকে জীবভূগোল বা বায়োজিওগ্রাফি বলে। এবার আসো এর গুরুত্ব কি। এর গুরুত্ব আমি মাত্র কয়েকটি দিয়েছি, কিন্তু এর অসংখ্য গুরুত্ব আছে। বায়োজিওগ্রাফি পড়া কেন পড়তে হবে, কেন চর্চা করতে হবে, তার অনেক পয়েন্টস আছে, আমি সামান্য কয়েকটি তুলে ধরেছি। যে কোনো অঞ্চলের বা পুরো পৃথিবীর জীবের প্রাচুর্য সম্পর্কে জানার জন্য এটি পড়তে হবে। উদ্ভিদের জরিপ ও মূল্যায়ন করতে হলে জার্ম প্লাজম সংগ্রহ করার জন্য এবং ব্যবহার করার জন্য এটি পড়তে হবে। এই জার্ম প্লাজম সংগ্রহ ও ব্যবহার করে সেখান থেকে উফশী জাতের ফসল উদ্ভাবন করা যেতে পারে। বিচিত্র সকল ফলজ ও বনজ উদ্ভিদের অবস্থান জানা যেতে পারে। বনৌষধি ব্যবহার করা যেতে পারে এবং এটি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যেতে পারে। ভূত্বকের নিচে যে সম্পদগুলো আছে, তেল, গ্যাস, কয়লা ইত্যাদি, সেগুলি সম্পর্কে জানা যেতে পারে। তাছাড়াও আরো দু একটি বলছি, যেমন মহাকাশ গবেষণায়
বায়োজিওগ্রাফির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে রোগ শোক আছে, সেই রোগ জীবাণুগুলো, ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণুগুলো সম্পর্কে জানতে হলে বায়োজিওগ্রাফি পড়তে হবে। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির কাঁচামাল উদ্ভিদ বা কিছু প্রাণীও হতে পারে। এই প্রয়োজন মেটানোর জন্য বায়োজিওগ্রাফি পড়তে হবে। আমাদের ভেষজ উদ্ভিদগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই ভেষজ উদ্ভিদ সম্পর্কে জানতে হলে জীবভূগোল চর্চা করতে হবে। বায়োজিওগ্রাফি রিলেটেড পিপল। বায়োজিওগ্রাফি পড়ার আগে তাদেরকে আমরা স্মরণ করছি যারা এটার উপরে অনেক কাজ করেছেন। এরকম কয়েকজন বিজ্ঞানীর ছবি এখানে আছে: আলফ্রেড রাসেল ওয়ালেস, আলেকজান্ডার ভন হাম্বল্ট, জর্জেস লুইস লেক্লার্ক, রবার্ট এইচ ম্যাকআর্থার, ম্যাক্স কার্ল, উইলেম ওয়েবার, হিউয়েট ওয়াটসন, রিচেন ডেইলি। এটি পৃথিবীর প্রতীক দেখাচ্ছে। এবারে আসো আমরা পরবর্তীতে যে জোনগুলো নিয়ে আলোচনা করব, যেখানে উদ্ভিদ এবং প্রাণী কি অবস্থায় আছে তাদেরকে নিয়ে জানবো। সেটি জানার আগে আমরা একটু ভূগোল সম্পর্কে, গ্লোব সম্পর্কে বা পৃথিবী সম্পর্কে একটু জেনে নেই। পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা আছে 0 ডিগ্রি দেখাচ্ছে, এটাকে বলে ইকুয়েটর বা বিষুবরেখা। এই বিষুবরেখার 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণে এই যে অঞ্চলটি আছে, একটু লালচে করে দাগ দেয়া আছে, এই অঞ্চলটি হচ্ছে ট্রপিক্যাল জোন। এটা উত্তরে, এটা দক্ষিণে। তারপরে যে সবুজ যে জোনটা একটু বড় দেখানো হচ্ছে, এটাকে বলে টেম্পারেট জোন। এটি হচ্ছে 66.5 ডিগ্রি, এটা উত্তরে, আর এটা 66.5 ডিগ্রি দক্ষিণে। সবুজ দেখানো হয়েছে অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে উদ্ভিদ জন্মে বিভিন্ন ধরনের। এখানেও সব অঞ্চলেই কিছু না কিছু উদ্ভিদ আছে। এবার আসো পোলার জোন বা মেরু এলাকা। এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। দেখো মেরু এলাকার তাপমাত্রা গুলো -33 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেট জোনে তাপমাত্রা দেখাচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস, ট্রপিক্যাল জোনের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, এবং ট্রপিক্যাল জোনের শুরু এবং শেষের তাপমাত্রা পার্থক্য আছে। এটাতে সাউথে দেখা যাচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এই বিভিন্ন জোন সম্পর্কে একটু জেনে নিলাম। আবারও বলছি, ইকুয়েটর বা বিষুবরেখা এলাকায়
এলাকার উত্তরে এবং দক্ষিণে ট্রপিক্যাল জোন বা ক্রান্তীয় এলাকা অঞ্চল। টেম্পারেট জোন, তার পরের জোনটি হচ্ছে টেম্পারেট জোন বা নাতিশীতোষ্ণ অঞ্চল। একদম শেষে আছে পোলার জোন বা মেরু এলাকা। আমরা এবার এই এলাকাগুলোর ভেজিটেশন নিয়ে কথা বলবো। প্রথমে আসি ট্রপিক্যাল বা ক্রান্তীয় এলাকার ভেজিটেশন নিয়ে। ক্রান্তীয় অঞ্চলকে আবার 6টি ভাগে ভাগ করা হয়েছে। এক একজন এক একভাবে ভাগ করেছেন। আমি এই 6টি দেখাচ্ছি। 1 নম্বর হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, 2 নম্বর ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট, 3 নম্বর থর্ন ফরেস্ট, 4 নম্বর ম্যানগ্রোভ ফরেস্ট, 5 নম্বর সাভানা, 6 নম্বর ডেজার্ট। ট্রপিক্যাল রেইন ফরেস্ট। রেইন ফরেস্ট মানে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত 250 থেকে 450 সেন্টিমিটার। এগুলি গড় বৃষ্টিপাত, অর্থাৎ বার্ষিক গড় বৃষ্টিপাত। সারা বছরই বৃষ্টিপাত হবে, তবে বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয়। তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে। সর্বনিম্ন 12 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। সৌর বিকিরণ 2.45 থেকে 2.5 মিলিয়ন কিলো ক্যালোরি পার মিটার স্কয়ার পার ইয়ার। মাটি লালচে বর্ণের এবং মাটিতে আয়রন ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি। এই অঞ্চলে তাপ ও আর্দ্রতা বেশি। জৈব বস্তু বেশি এবং এই কারণে হিউমাস বেশি গঠিত হয়। বনের মধ্যে অন্ধকার থাকে এবং বনের মাটি ভেজা থাকে, কারণ এখানে প্রচুর উদ্ভিদ জন্মে। এই রেইন ফরেস্টের অবস্থান, অর্থাৎ কোথায় কোথায় রেইন ফরেস্ট আছে? আমেরিকার আমাজন অববাহিকায়, ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জে, আফ্রিকার কঙ্গোতে, ভারতে, বার্মা, মধ্য আমেরিকা এবং ফিলিপাইনের কিছু অংশে রেইন ফরেস্ট অবস্থিত। এখানে যে সমস্ত উদ্ভিদগুলো সচরাচর জন্মে, সরিয়া, খোপিয়া, ডিপটারোকার্পাস, আর্টোকার্পাস, ম্যান্ডিফেরা, ইউজেনিয়া এবং এই ধরনের উদ্ভিদগুলো জন্মে এবং উদ্ভিদগুলোর উচ্চতা 30 থেকে 45 মিটার হয়ে থাকবে। বৃক্ষগুলোকে অবলম্বন করে প্রচুর লতা পাতা এবং পরাশ্রয়ী জাতীয় উদ্ভিদ জন্মে। পতঙ্গ, পাখি, সরীসৃপ, উভচর প্রাণী ইত্যাদিও এই বনাঞ্চলে প্রচুর দেখা যায়।
এখানে একটি শব্দ আছে ইমার্জেন্ট। ইমার্জেন্ট হচ্ছে এই যে উদ্ভিদগুলো আছে, এই উদ্ভিদগুলো সবুজ ক্যানোপি তৈরি করে, অর্থাৎ উদ্ভিদের শাখা পাতা এগুলো মিলে একটি ছড়ানো ক্যানোপি তৈরি করে। এদের মাঝে মাঝে কিছু উঁচু বৃক্ষ দেখা যায় যে যাদের উচ্চতা 60 মিটারের বেশি। তারা এই বৃক্ষগুলোকে ছাপিয়ে উপরে উঠে যায় এবং প্রতিযোগিতা করে সূর্যের আলো বেশি পাওয়ার জন্য। সেই উদ্ভিদগুলোকে, এই উঁচু উঁচু বৃক্ষগুলোকে ইমার্জেন্ট বলে। এখানে দেখো সবুজ আর সবুজ, রেইন ফরেস্টের চেহারা ঠিক এরকম। এখানে বৃক্ষগুলো আছে, দেখতে পাচ্ছ বৃক্ষ, তার সাথে ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ আছে, লতানো উদ্ভিদ আছে ইত্যাদি, সবুজ বন। এটি রেইন ফরেস্ট। 2 নম্বর যেটা বলেছিলাম ট্রপিক্যালের মধ্যে ডেসিডুয়াস ফরেস্ট বা পর্ণমোচী। এটার অবস্থান ভারত, বাংলাদেশ, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, ব্রাজিলের দক্ষিণাংশ, আফ্রিকার মোজাম্বিক, মালাগাসি, গিনি, মধ্য আমেরিকার দেশগুলোতে এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। এখানকার জলবায়ু বৃষ্টিপাত বাৎসরিক 150 থেকে 200 সেন্টিমিটার, তাপমাত্রা 27 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, শীতকাল শুষ্ক। শুষ্ক বানানটি ভুল আছে। এখানে যে উদ্ভিদগুলো জন্মে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মাটি থেকে যে রস সংগ্রহ করে শীতকালে প্রস্বেদন প্রক্রিয়ায় এই রস যাতে বের হয়ে না যায় সেজন্য পাতাগুলোকে ঝরিয়ে দেয় বা মোচন করে ফেলে। এই জন্য এই উদ্ভিদগুলোকে পর্ণমোচী, পর্ণ মানে পাতা, মোচী মানে মোচন, পাতাগুলোকে ঝরিয়ে ফেলে বলে এদেরকে পর্ণমোচী উদ্ভিদ বলে। তাহলে বছরের একটি সময়ে যখন ওয়েদার বেশি ড্রাই থাকে, পানি কম থাকে, মাটিতে সামান্য রস থাকে, তখন তারা মাটি থেকে এই পানি, যে পানিটুকু তারা সংগ্রহ করছে তা যাতে করে পাতার মাধ্যমে বের না হয়ে যায় সেই জন্য পাতাগুলোকে ঝরিয়ে ফেলে। এই ধরনের উদ্ভিদগুলো যেমন আলবিজিয়া লুসিডা, শোরিয়া রোবাস্তা, সুইটেনিয়া মাহাগনি, টেকটোনা গ্র্যান্ডিস, ম্যাপল, ওক, বার্চ, চেস্টনাট ইত্যাদি, অর্থাৎ শাল, সেগুন, এগুলো এই অঞ্চলের উদ্ভিদ। ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্টের একটি ছবি দেখো। ক্রান্তীয় অরণ্য আর টেম্পারেট, যেটা আমরা এখনো পড়ি নাই, টেম্পারেট ডেসিডুয়াস ফরেস্ট, অর্থাৎ এই যে লাল লাল গাছের পাতাগুলো এক সময় ঝরে যাবে। এখানেও এই লাল লাল পাতাগুলো এক সময় ঝরে যায়। দুটো ফরেস্টের ছবি দেখানো হয়েছে। 3 নম্বর হচ্ছে থর্ন ফরেস্ট বা
কাঁটা অরণ্য। উত্তর আমেরিকার মেক্সিকো, মধ্য আমেরিকা, দক্ষিণ পশ্চিম আফ্রিকা, সুদান, লোহিত সাগরের দক্ষিণ পশ্চিম অঞ্চল, এশিয়ার এডেন উপসাগরীয় এলাকা, ভারতের কিছু অংশ ও অস্ট্রেলিয়ার কাঁটা অরণ্য। অর্থাৎ এই জায়গাগুলোতে কাঁটা অরণ্য দেখা যায় বা কাঁটাযুক্ত উদ্ভিদ পাওয়া যায়। এখানকার বৃষ্টিপাত বার্ষিক 100 সেন্টিমিটারের কম, তাপমাত্রা 15 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, উচ্চ তাপমাত্রা শুষ্কতার প্রভাবে অধিক বাষ্পায়ন ও প্রস্বেদন হয়। অর্থাৎ প্রস্বেদন প্রক্রিয়া বেশি হয় বলে বেশি পানি বাইরে চলে যায়। এখানকার উদ্ভিদগুলো কাঁটাযুক্ত এবং এদের মূলতন্ত্র দীর্ঘ, অর্থাৎ প্রধান মূল মাটির অনেক ভেতরে চলে যায়। পাতাগুলো রসালো থাকে কারণ পাতাগুলো পানি জমিয়ে রাখে। এই ধরনের উদ্ভিদ আমরা সচরাচর দেখি ক্যাকটাস জাতীয় উদ্ভিদগুলো, তাদের পাতাগুলো মোটা হয়, রসালো হয় এবং কাঁটা থাকে তাদের মধ্যে। ইউফোরবিয়া গ্রুপের উদ্ভিদগুলো এরকম রসালো এবং মোটা থাকে। অপানসিয়া, এটিও ফণিমনসা জাতীয় উদ্ভিদ, এটিও কাঁটাযুক্ত এবং রসালো পাতাযুক্ত। এই ধরনের উদ্ভিদগুলো এই অঞ্চলে কাঁটা অরণ্যে দেখা যায়। এগুলো ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। দেখো, কাঁটা অরণ্য, এখানে কাঁটা জাতীয় উদ্ভিদ আছে, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ আছে। এটি একটি কাঁটা জাতীয় উদ্ভিদ, পাতা নেই বললেই চলে। কাঁটাগুলো শুষ্কতা থেকে নিজেকে রক্ষা করছে। এবার আসো ম্যানগ্রোভ ফরেস্ট, ক্রান্তীয় বা ট্রপিক্যাল। আমরা জানি আমাদের সুন্দরবন একটি ম্যানগ্রোভ ফরেস্ট। তাছাড়া আফ্রিকার পূর্ব উপকূল, দক্ষিণ পূর্ব এশিয়া ও উত্তর অস্ট্রেলিয়ার উপকূল ম্যানগ্রোভ ফরেস্ট। এখানকার বার্ষিক বৃষ্টিপাত 160 থেকে 200 সেন্টিমিটার। মাটি বা কাদা দোআঁশ প্রকৃতির, ধূসর বর্ণের। প্রতিদিন জোয়ার ভাটা হয় এবং মাটি পানিতে সিক্ত থাকে, কর্দমাক্ত থাকে এবং সমুদ্রের পানিতে সিক্ত হয় বলে মাটি লবণাক্ত হয়। এখানকার উদ্ভিদের বিশেষ ধরনের অভিযোজন আছে। তারা লবণাক্ত পানিতে জন্মাতে পারে, তাদের জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়, অর্থাৎ গাছে ফলের ভেতরেই তাদের অঙ্কুরোদ্গম হয়ে যায় এবং সেই ফলটি যখন এই ভেজা সিক্ত কর্দমাক্ত মাটিতে পড়ে যায়, তখন বীজটি আর পানিতে ধুয়ে মুছে যায় না, তার মূল মাটিতে আটকে যায়। যেমন আমাদের অতি পরিচিত একটি উদ্ভিদ কাঁঠালে এই জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। কাঁঠাল
ভেঙে কোষের ভেতরে বীজ, অনেক বীজেই দেখা যায় যে বীজটি অঙ্কুরিত হয়েছে। এটাকেই বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। তাছাড়া উদ্ভিদগুলোতে শ্বাসমূল থাকে। শ্বাসমূলগুলো শ্বাস নেওয়ার কাজে ব্যবহৃত হয়, কারণ মাটি থেকে তারা অক্সিজেন নিতে পারে না, শ্বাস নিতে পারে না, কারণ মাটির ছিদ্রগুলো পানিতে পরিপূর্ণ থাকে, সেখানে অক্সিজেনের পরিমাণ কম। ঠেসমূল থাকে, স্তম্ভমূল ইত্যাদি দেখা যায়। এখানকার উদ্ভিদগুলোর মধ্যে সুন্দরী, হেরিটিয়ারা ফোমেস, সোনারেশিয়া স্পিসিস, এটার কয়েকটি স্পিসিস আছে। এভিসেনিয়া অ্যালবা, এক্সোক্যারিয়া আগালোকা, ফনিক্স এর কয়েকটি স্পিসিস আছে। নিপা ফ্রুটিকেন্স, গোলপাতা, ফ্র্যাগমাইটস কাঁকড়া উদ্ভিদ এটি, এইগুলো বেশি জন্মে। তাছাড়া টাইগার ফার্ন, কেয়া ইত্যাদি ছোট ছোট উদ্ভিদ জন্মে, তার সাথে লতানো উদ্ভিদ জন্মে। প্রাণীর মধ্যে বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার এখানকার সবচেয়ে পরিচিত প্রাণী। চিতা বাঘ, চিত্রা হরিণ, কুমির, বানর, শামুক, সাপ ইত্যাদি অনেক ধরনের প্রাণী বাস করে। আমি দুটি ছবি দিয়েছি আমাদের সুন্দরবনে। এখানে এই যে দেখো, উদ্ভিদগুলো থেকে এই যে মূলগুলো উপরের দিকে উঠে উঠে আছে, এই মূলগুলোই হচ্ছে শ্বাসমূল। এগুলোকেই বলা হয় শ্বাসমূল। সুন্দরবনের উদ্ভিদের এই অভিযোজনটি আছে, তাদের শ্বাসমূল থাকে। আর এটি স্তম্ভমূল দেখা যাচ্ছে, অস্থানিকভাবে বের হয়েছে, স্তম্ভের মতো উদ্ভিদটিকে ধরে রেখেছে। 5 নম্বর যেটি সাভানা যে অঞ্চল, সাভানা হচ্ছে এমন একটি তৃণভূমি যার মাঝে মাঝে গুল্ম ও বৃক্ষ জাতীয় উদ্ভিদ জন্মে। এরকম তৃণভূমিকে সাভানা বলে। এর অবস্থান উত্তর আমেরিকার দক্ষিণ পশ্চিমাংশ, আমাজন অরণ্যের উত্তরাংশ ও দক্ষিণাংশ, সুদান সহ কঙ্গো অববাহিকার উত্তর, পূর্ব ও দক্ষিণাংশে দেখা যায়। বনভূমি ও তৃণভূমির মধ্যবর্তী মানের বৃষ্টিপাত হয়, অর্থাৎ মাঝামাঝি ধরনের বৃষ্টিপাত। বছরের 5 থেকে 7 মাস শুষ্ক ঋতু থাকার পর বৃষ্টিপাত হয়। এখানে যে উদ্ভিদগুলো জন্মে সবই ছোট ছোট তৃণ জাতীয়, ঘাস জাতীয়, যেমন ইম্পেরেটা, অরান্ডিনেসিয়া, সাইনোডন ডেকটাইলন, স্যাকারাম স্পন্টেনিয়াম, সাইপেরাস রোটান্ডাস, শাল, শিমুল, আকাশমণি ইত্যাদি জন্ম। জেব্রা, জিরাফ, চিতা, হায়না, রাইনো, শৃগাল, কুকুর ইত্যাদি প্রাণী পাশাপাশি বাস করে। এই ধরনের তৃণভূমি, বিশাল তৃণভূমি, এদের আবার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম আছে, যেমন ক্যাম্পো, মাঠ, আমরা মাঠ বলি আমাদের দেশে, পার্কল্যান্ড ইত্যাদি হচ্ছে সাভানার অঞ্চল ভিত্তিক নাম। এবার আসো মরুভূমি।
মরুভূমি সম্পর্কে তোমরা সবাই জ্ঞাত আছো। মরুভূমিতে পানি থাকে না অথবা পানির প্রচন্ড অভাব থাকে। সেখানে দিনে প্রচুর তাপমাত্রা থাকে, রাতে তাপমাত্রা কমে গিয়ে ঠান্ডা হয়ে যায়। এগুলো হচ্ছে মরুভূমির বৈশিষ্ট্য। এই মরু এলাকাগুলো উত্তর ও দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত। সবচেয়ে বড় মরুভূমি সাহারা, যেটি আফ্রিকা মহাদেশের প্রায় অর্ধেক স্থান জুড়ে আছে। এছাড়াও অস্ট্রেলিয়া, এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকায় মরুভূমি আছে। এখানকার জলবায়ু সম্পর্কে আগেই আমি বলেছি, বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, অর্থাৎ বার্ষিক 25 সেন্টিমিটারেরও কম বৃষ্টিপাত হয়। তাপমাত্রা বেশি, তাই বাষ্পায়নের হার খুব বেশি। বাতাসে জলীয় বাষ্প থাকে না বললেই চলে। মাটিতে জৈব পুষ্টির পরিমাণ কম। দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য 30 ডিগ্রি পর্যন্ত হতে পারে। বছরে একবার মাত্র বৃষ্টি হয় এবং এই বৃষ্টির সাথে সাথে সেখানকার আগের বছরের বীজ অঙ্কুরিত হয়, দ্রুত বিকশিত হয়, ফুলে ফলে ভরে যায় এবং তার জীবনচক্র শেষ করে ফেলে। তার মানে হচ্ছে তার সংক্ষিপ্ত জীবনচক্র, সে মারা যায়। এখানকার উদ্ভিদগুলো যেমন ক্যাকটাস জাতীয়, বাবলা, খেজুর, কিছু ইউফরবিয়েসি, কিছু লিগিউম জাতীয়, কিছু অ্যাস্টারেসি জাতীয় উদ্ভিদ জন্মে। এখানকার অধিকাংশ উদ্ভিদ সিএএম জাতীয় উদ্ভিদ, অর্থাৎ ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম যে উদ্ভিদে হয় সেই উদ্ভিদগুলো সিএম উদ্ভিদ। এদের রাতের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে, দিনের বেলায় বন্ধ থাকে। পাতাগুলো রসালো হয়, মূলতন্ত্র দীর্ঘ হয়, অর্থাৎ দীর্ঘ মূল মাটির নিচে গিয়ে সেখান থেকে পানি সংগ্রহ করার চেষ্টা করে। এতক্ষণ আমরা ট্রপিক্যাল বা ক্রান্তীয় অঞ্চলের বিভিন্ন অরণ্য দেখলাম। এখন আমরা আসছি তার পরের ধাপ, নাতিশীতোষ্ণ অঞ্চল বা টেম্পারেট জোন। এই টেম্পারেট জোনের নাতিশীতোষ্ণ অর্থাৎ শীত এবং উষ্ণতার মাঝামাঝি, বৃষ্টিপাত 25 থেকে 50 ইঞ্চি, বায়ু মাটি শুষ্ক, আর্দ্রতা কম অর্থাৎ 50% কম থাকে। এই বনভূমিতে পর্ণমোচী, সরলবর্গীয়, চিরহরিৎ, বানানটি ভুল আছে, এই 3 প্রকার বৃক্ষ জন্মে। বড় বড় বৃক্ষের নিচে ছোট ছোট উদ্ভিদ, গুল্ম, লতা পাতা এগুলো জন্মে। মাটির উপরে যে লতা পাতাগুলো থাকে সেখানে শৈবাল জন্মে। এইসব বনভূমিতে বহু প্রজাতির উদ্ভিদ জন্মে বলে একে মিশ্র বনভূমিও বলে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি মিশ্র বনভূমিতে সব রকমের উদ্ভিদ জন্মে এবং এখানে প্রজাতি বৈচিত্র্য অনেক বেশি। এখানকার তাপমাত্রা, গড় তাপমাত্রা হচ্ছে 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমরা যে বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা এগুলো যা দেখছি তাতে উদ্ভিদ প্রজাতি জন্মানোর জন্য উপযুক্ত একটি পরিবেশ। নাতিশীতোষ্ণ অঞ্চলকে বা টেম্পারেট এলাকাকে 5 ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে এভারগ্রিন বোরিয়াল ফরেস্ট, বাংলা চিরসবুজ সরল বর্গীয় অরণ্য। এর অবস্থান টাইগা, বোরিয়াল অরণ্য, উপসুমেরু অরণ্য ইত্যাদি নামে পরিচিত। এশিয়ার 50 ডিগ্রি উত্তর, ইউরোপের 60 ডিগ্রি ও উত্তর আমেরিকার 45 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। গ্রীষ্মকাল দীর্ঘ ও উষ্ণতর। এই সময় বরফ গলে যায়, উদ্ভিজ্জ দ্রুত বৃদ্ধি পায়। তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এখানে পর্ণমোচী উদ্ভিদ, কনিফার জাতীয় উদ্ভিদ, ফার, পাইন ইত্যাদি এবং লাইকেন জাতীয় উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মে। এভারগ্রিন মানে এই উদ্ভিদগুলো সবুজ এবং এদের এভারগ্রিনের পাতা একসাথে একই সময়ে ঝরে পড়ে না, তাই সারা বছর উদ্ভিদগুলো সবুজ দেখা যায়। এদেরকে এভারগ্রিন উদ্ভিদ বলে। টেম্পারেট বা নাতিশীতোষ্ণ অঞ্চলগুলো গ্লোবে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে বিষুবরেখা বা ইকুয়েটর। দেখো এই যে এই রংটা যেখানে যেখানে আছে সেগুলো হচ্ছে টেম্পারেট ফরেস্ট। আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ার এই জায়গাগুলোতে আছে। এখানে এখানে অর্থাৎ উত্তর দিকে কিছু আছে, দক্ষিণ দিকে আছে, পূর্ব দিকে আছে। দক্ষিণ আমেরিকার দক্ষিণ দিকে আছে। এশিয়ায় অনেক বেশি আছে, এশিয়া এবং ইউরোপের এই অঞ্চলগুলো। উত্তর আমেরিকায় অনেক বেশি অঞ্চল জুড়ে আছে। এগুলো হচ্ছে টেম্পারেট ফরেস্ট বা নাতিশীতোষ্ণ বনাঞ্চল। এটি একটি টেম্পারেট বনাঞ্চলের এভারগ্রিন বনাঞ্চলের ছবি। ডেসিডুয়াস ফরেস্ট অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলেও পর্ণমোচী উদ্ভিদ আছে এবং বনাঞ্চল আছে। তার বৈশিষ্ট্যগুলো, পর্ণমোচীর বৈশিষ্ট্যগুলো আগেই বলেছি। উদ্ভিদগুলোর কি কি বৈশিষ্ট্য থাকে তোমরা একটু দেখো, একটু পড়ে নাও। A temperate deciduous forest is a biome that has many deciduous trees which drop their leaves in the fall. These forests are also known as broadleaf forest because the trees have wide flat leaves. অর্থাৎ পাতাগুলো, উদ্ভিদের পাতাগুলো থাকে চওড়া এবং ফ্ল্যাট। Temperate deciduous forests lie
in the mid-latitude areas of the Earth. They are located in the eastern United States, China, Japan, Canada, and Europe, between the Arctic poles and the tropics. লাল ওক, শ্বেত ওক, এলডার, আমেরিকান বীচ, ইউরোপিয়ান বীচ, উইলো, এলম, গুল্ম, বিরুৎ ও লতানো কাষ্ঠল জাতীয় উদ্ভিদ এখানে জন্মে। নাতিশীতোষ্ণ অঞ্চলের রেইন ফরেস্ট, টেম্পারেট রেইন ফরেস্ট। এই বনাঞ্চলের অবস্থান হচ্ছে আফ্রিকার সর্বদক্ষিণে, চীন, দক্ষিণ জাপান, কোরিয়া, যুক্তরাষ্ট্রের দক্ষিণ অংশ, অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাংশ। এখানকার বৃষ্টিপাত 200 থেকে 380 সেন্টিমিটার। শীতকালে পরিমিত শীতল, সমুদ্রের পাশে অবস্থিত। এখানকার উদ্ভিদগুলোর প্রশস্ত পাতা থাকে, চিরহরিৎ, এটি খণ্ডতা হবে। মস, ফার্ন, রাসনা এবং লাইকেন ও সরল বর্গীয় ও পর্ণমোচী উদ্ভিদ এখানে জন্মে। উদ্ভিদগুলো যেমন কাউরি, অ্যাগাথিস, অস্ট্রেলিস, কার্কাস, ভিরিজিনিয়ানা ও ফিকাস অরিয়া, ডুমুর, ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা, বড়দুলি চাপা, পাইনাস, পালাস্ট্রিস, পাইন, সোবাল, পামেটো, পাম ইত্যাদি জাতীয় উদ্ভিদ জন্মে। 4 নম্বর হচ্ছে দ্য মেডিটেরেনিয়ান ভেজিটেশন। নাতিশীতোষ্ণ অঞ্চলে এই ধরনের ভেজিটেশন দেখা যায়, যেখানে ড্রাই সামার, গ্রীষ্মকাল, ড্রাই রেইনি উইন্টার্স, শীতকালে বৃষ্টি, although in some areas rainfall may be uniform, কোথাও কোথাও ইউনিফর্মলি বৃষ্টিপাত হয়। Summers are typically hot in low-lying inland locations but can be cool near colder seas. সমুদ্রের নিকটবর্তী এলাকাগুলো ঠান্ডা। Winters are typically mild. এই রকম জলবায়ু বিশিষ্ট এলাকায় যে উদ্ভিদগুলো জন্মে সেগুলো হচ্ছে অলিয়া ইউরোপিয়া, জয়তুন, পাইনাস, পাইনিয়া, পাইন, ফনিক্স, ডেকটাইলিফেরা, ফোরমা, কার্কাস সুবার, কর্ক ওক, ক্যাজিনো, গুল্ম, সুপারি, ক্যাকটাস ইত্যাদি উদ্ভিদ জন্মে। 5 নম্বর আসো গ্রাসল্যান্ড। Some examples of vegetation in temperate grasslands include buffalo grass, cacti, sagebrush, perennial grasses, sunflowers, clovers, and wild indigos, source of dark blue dye. এই ইন্ডিগো হচ্ছে যে উদ্ভিদগুলো থেকে নীল রং সংগ্রহ করা হয়। এখানে দেখো একটি তৃণভূমির ছবি দেওয়া আছে, এটি হচ্ছে গ্রাসল্যান্ড। এই তৃণভূমিতে ঘাস জাতীয় উদ্ভিদ জন্মে এবং এর
মাঝে মাঝে অল্প সংখ্যক সরলবর্গীয় বা বৃক্ষ জাতীয় উদ্ভিদ জন্মে থাকে। এর নামগুলো এক এক জায়গায় এক এক নাম আছে। আর্জেন্টিনা প্যাম্পাস, অস্ট্রেলিয়া ডাউনস, সেন্ট্রাল নর্থ আমেরিকা প্লেইনস অ্যান্ড প্রেরিস, হাঙ্গেরি পাস্তা, নিউজিল্যান্ড ডাউনস, রাশিয়া স্টেপস, সাউথ আফ্রিকা ভেল্টস, এই নামে এগুলোকে ডাকা হয়। এটি হচ্ছে গ্রাসল্যান্ড বা ঘাস উৎপন্নকারী অঞ্চল। এবারে আসো তুন্দ্রা অঞ্চল। নাতিশীতোষ্ণ অঞ্চলের বা টেম্পারেট এলাকার পরবর্তী অঞ্চলটায় তুন্দ্রা এলাকা। Tundra, a major zone of treeless level or rolling ground found in cold region, mostly north of Arctic Circle, Arctic tundra, or above the timberline on high mountains, alpine tundra. গ্রীষ্মকালীন তাপমাত্রা 9 ডিগ্রি এবং শীতকালীন অন্ধকার মাসগুলোতে তাপমাত্রা 0 ডিগ্রির নিচে, অর্থাৎ এখানে বরফ পড়ে। এখানে একটি ব্যাপার আছে, ফিজিওলজিক্যাল ড্রাই, অর্থাৎ বাষ্পীভবনের হার কম, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, বৃষ্টিপাত 15 সেন্টিমিটার বা তারও কম, যা বরফ হিসেবে পড়ে। 8 থেকে 6 সপ্তাহের গ্রীষ্মকাল থাকে, তখন উপরের কিছু বরফ গলে জলাভূমির সৃষ্টি করে। গ্রীষ্মকালটি খুবই ছোট, মাত্র 6 থেকে 8 সপ্তাহ। তুন্দ্রা ভেজিটেশনের মধ্যে আমরা দেখতে পাই small shrubs, grasses and mosses. এই ছোট ছোট উদ্ভিদগুলো জন্মে মস জাতীয়, ঘাস জাতীয়, শ্রাব জাতীয় অর্থাৎ গুল্ম জাতীয় ছোট ছোট উদ্ভিদগুলো সেখানে এই এলাকাগুলোতে জন্মে। দেখো এই তুন্দ্রা অঞ্চলের ছবি, প্রায় মেরু এলাকার কাছাকাছি অঞ্চলটি। এখানে এই যে কালারটি দেখানো হয়েছে এগুলো হচ্ছে তুন্দ্রা এলাকা। এই যে রংটি দেখানো হয়েছে এগুলো তুন্দ্রা এলাকা। উত্তর আমেরিকার বেশ বড় একটি অংশ তুন্দ্রা এলাকা। বাস্তব ছবি যদি আমরা দেখতে চাই তাহলে এই যে দেখো বরফে ঢাকা এবং গ্রীষ্মকালে কোথাও কোথাও বরফ গলে একটু পানি বা জলাভূমির সৃষ্টি করে। এখানে গুল্ম জাতীয় ছোট ছোট উদ্ভিদ আছে এবং আমরা জানি মস জাতীয় উদ্ভিদ তো জন্মে। এই হচ্ছে তুন্দ্রা অঞ্চল। এবার আমরা মেরু অঞ্চলে চলে এসেছি, যেটাকে অ্যালপাইন জোন বলে। এর অবস্থান হচ্ছে ইউরোপের আল্পস পর্বতের নাম থেকে অ্যালপাইন নামকরণ ঘটেছে। কাজেই আল্পস পর্বতমালায় অ্যালপাইন অঞ্চল। পৃথিবীর যে কোনো পর্বতের উচ্চতর গাত্রে জন্মানো উদ্ভিদ
রাজ্যকে অ্যালপাইন তুন্দ্রা বলে। এখানে পানি দাঁড়ায় না। শীতকাল, আলোকিত গ্রীষ্মকাল, অন্ধকারাচ্ছন্ন অতি বেগুনি রশ্মির কারণে এখানকার উদ্ভিদ পার্থক্যমণ্ডিত, অর্থাৎ সাধারণ উদ্ভিদের সাথে এই উদ্ভিদগুলোর বা এখানকার উদ্ভিদগুলোর পার্থক্য আছে। এরা কিছুটা অভিযোজিত হয়, কারণ তারা পাহাড়ের চূড়ায় থাকে এবং সূর্যের অতি বেগুনি রশ্মিটি তারা গ্রহণ করে। পাইনাস, টেক্সাস, কাস্টানিনা, ফ্রাক্সিয়াস ইত্যাদি উদ্ভিদগুলো এখানে জন্মে। এদের একটি বৈশিষ্ট্য হচ্ছে এরা শর্টার, ছোট ছোট উদ্ভিদ। সাম গ্রো স্লোলি, আস্তে আস্তে বড় হয়। Many have leaves resistant to frost damage and desiccation, অর্থাৎ পাতাগুলো এমন ভাবে অভিযোজিত হয় যাতে তারা বরফে নষ্ট হয়ে না যায়। দুটি ছবি আছে পাশাপাশি, দেখো এখানে বিভিন্ন জোন গুলো দেখানো হয়েছে। ভূমি থেকে 1100 মিটার উপরে ফুটহিলস জোন, ডেসিডুয়াস ফরেস্ট, পর্ণমোচী অরণ্য এখানে জন্মে। এই যে সূর্য, তাহলে এটা হচ্ছে সাউথ ফেস বা দক্ষিণ দিক, আর এটা হচ্ছে উত্তর দিক, নর্থ ফেস। মন্টানি জোন, মিক্সড ফরেস্ট, সব ধরনের অরণ্য আছে এখানে, রেইন ফরেস্ট, এভারগ্রিন ফরেস্ট, ডেসিডুয়াস ফরেস্ট। সাব অ্যালপাইন জোন, কনিফার ফরেস্ট, পাইন জাতীয়, দেখো এখানে কনিফার ফরেস্ট, পাইন জাতীয় উদ্ভিদগুলো এখানে জন্মে। এটি হচ্ছে 2400 মিটার উচ্চতায়। সাব অ্যালপাইন জোনের উপরে আছে অ্যালপাইন জোন, এখানে কোনো উদ্ভিদ নেই। তার উপরে আছো নিভাল জোন, মস এন্ড লাইকেন্স। এই এলাকাগুলোতে ছোট ছোট উদ্ভিদ, মস জাতীয় এবং লাইকেন জাতীয় উদ্ভিদ জন্মে। ঠিক এটি বাস্তব ছবি, দেখো বিভিন্ন ধাপে এখানে আমরা ভেজিটেশন দেখতে পাচ্ছি, এদিকে দেখতে পাচ্ছি না, বা থাকলেও খুব ছোট ছোট উদ্ভিদ, মস জাতীয়, লাইকেন জাতীয় উদ্ভিদ থাকতে পারে। এই হচ্ছে এটিরই বাস্তব রূপ। সবশেষে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। তার আগে আমি একটি কথা বলতে চাই। আমার কলেজ, সরকারি সিটি কলেজের একটি মেয়ে তাইরিয়ান এই ছবিটি এঁকেছে। এটি হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্টের একটি ছবি। দেখো সবুজ, এবং এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের প্রাচুর্য। এটি জীববৈচিত্র্যের একটি দৃষ্টান্ত। আমি তাইরিয়ানকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সকলকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।